নজর রাখবো যে খবরের দিকে। আজ রামনবমী, আর রামনবমীতে হাওড়ায় কড়া নিরাপত্তা। হাইকোর্টের নির্দেশ মেনে কড়া নিরাপত্তা হাওড়ায়। রামনবমীর শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় কড়া নজর পুলিশের। বিভিন্ন জায়গা থেকে পুলিশ নজর দিচ্ছে, সিসি ক্যামেরা, ড্রোন উড়িয়ে নজরদারি করছে পুলিশ, এবং তারই পাশাপাশি বহু তল থেকেও নজরদারি পুলিশের। রামনবমীর মিছিলে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। হাইকোর্টের নির্দেশ মেনেই কড়া নিরাপত্তা হাওড়ায়। ঠিক কিরকম সেখানকার নিরাপত্তা ব্যবস্থা, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অমিত বলবে। অমিত, এই যে রামনবমী শোভাযাত্রা, কিরকম ব্যবস্থা করছে পুলিশ, কতটা সতর্ক পুলিশ প্রশাসন? দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে যে সমস্ত জায়গায়, বিশেষ করে যে সমস্ত কমিশনারেট এলাকা, যে সমস্ত পুলিশ ডিস্ট্রিক্ট এলাকাতে আজকে রামনবমীর শোভাযাত্রা বেরোবে, প্রতিটি জায়গাতে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফে যে গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে সেই মোতাবেক কিন্তু ব্যবস্থা করা হচ্ছে এবং নির্দিষ্ট রুট করে দেওয়া রয়েছে। সেই রুটে কিন্তু শোভাযাত্রা বেরোবে। সেক্ষেত্রে আমরা যে হাওড়া কমিশনারেট ধরি, সেই হাওড়া কমিশনারেটে কিন্তু আমরা যেটা জানতে পারছি যে ড্রোন এবং ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। অর্থাৎ যে রুটে আজকে যে রাস্তায় শোভাযাত্রা বেরোবে রামনবমীর, সেখানে কিন্তু ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে হাওড়া পুলিশ কমিশনারেটের তরফে। একই সঙ্গে যে রাস্তা দিয়ে শোভাযাত্রা যাবে, সে সমস্ত রাস্তাতে যে হাইরাইজ বা বহুতল রয়েছে, বহুতলের উপর থেকে পুলিশের নজরদারি থাকবে। র্যালির সাথে কিন্তু পুলিশ মোতায়েন, র্যালির সাথে পুলিশ থাকবে। এছাড়া বিভিন্ন মোড়ে যে রাস্তা দিয়ে র্যালিগুলি যাবে বা শোভাযাত্রা যাবে, সেখানে কিন্তু পুলিশ পিকেট থাকবে। একই সঙ্গে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী কিন্তু ব্যবহার করা হচ্ছে টহলদারির ক্ষেত্রে। একইভাবে কলকাতা পুলিশের তত্ত্বাবধানে যে সমস্ত এলাকাতে আজকে র্যালি বেরোবে, সেক্ষেত্রে আমরা কলকাতা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, প্রায় 50টির বেশি ছোট বড় র্যালি কিন্তু বেরোবে কলকাতা শহরে। সেক্ষেত্রে কলকাতা পুলিশের তরফেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কলকাতা পুলিশের যে সমস্ত ক্লোজ সার্কিট ক্যামেরা আছে, সেই সমস্ত ক্যামেরার সাহায্যে এমন নজরদারি চালানো হবে। একই সঙ্গে প্রয়োজন মনে হলে তারা ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবেন। প্রতিটি মিছিলের ক্ষেত্রে, মিছিলে আগে বা পরে সেক্ষেত্রে পুলিশ থাকবে। এছাড়া বিভিন্ন মোড়ে পুলিশ পিকেট থাকবে এবং যে রাস্তা দিয়ে র্যালি যাবে, সেই রাস্তাগুলোতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেক্ষেত্রে সবসময় পুলিশই কিন্তু নজরদারি চালানো হবে। একই সঙ্গে কলকাতা পুলিশের জয়েন্টশিপ র্যাঙ্কের অফিসার বা পদমর্যাদার অফিসার এবং ডিসি র্যাঙ্কের যারা অফিসার রয়েছে বা ডিভিশনাল যে অফিসার যারা রয়েছেন, তাদের তত্ত্বাবধানে কিন্তু এই নিরাপত্তা, গোটা সামগ্রিকভাবে নিরাপত্তা সুপারভিশন থাকবে। অন্যদিকে জঙ্গিপুর পিডির ক্ষেত্রে একইভাবে শামসেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, সুতি, ফারাক্কা, এই সমস্ত যে জায়গাগুলোতে যেখানে আজকে রামনবমীর শোভাযাত্রা বেরোবে, সে সমস্ত এলাকাতে কিন্তু বাড়তি নজরদারি থাকছে, বাড়তি পুলিশি ব্যবস্থা থাকছে, টহলদারি থাকছে, ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হবে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে। বেশ, ধন্যবাদ অমিত। অর্থাৎ সবকিছু মিলিয়ে রামনবমীর মিছিলে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং সব দিক থেকেই সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। আবারও রাজ্য সরকারকে নিশানা করলেন দিলীপ ঘোষ। বাংলা চালাচ্ছে কোর্ট। রাজ্য সরকারকে নিশানা করলেন দিলীপ ঘোষ। বাংলায় সরকার রাজ্য না, কোর্ট চালায়। রামনবমী নিয়ে কোর্টের যে সিদ্ধান্তে পশ্চিমবঙ্গের শোভাযাত্রা, সেই নিয়ে মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। কি বলেছেন দিলীপ ঘোষ, শুনে নিন। পশ্চিমবাংলার সরকার রাজ্য চালায় না, কোর্ট চালায়। তাই যখন সমস্ত কিছুর ফয়সালা কোর্টের সিদ্ধান্তে হচ্ছে, এখানে সভা সমিতি হবে কিনা, এখানে শোভাযাত্রা হবে কিনা, পুজো পাঠ হবে কিনা, ছুটি কবে হবে, এসবই, এমনকি যে দুর্নীতি হচ্ছে সেটাও তদন্ত কোর্ট করছে। যারা বলছে বাংলাদেশের স্লোগান দিচ্ছে বা সব কিছু, এই সুপ্রিম কোর্ট মানব না, কি বলে আদালত মানব না, লোকসভা মানব না, নির্বাচন কমিশনকে মানব না, সেন্ট্রাল গভর্নমেন্টকে মানব না, সেন্ট্রাল ফোর্সকে মানব না, এজেন্সিকে মানব না, এই মানসিকতার কারণে এটা হচ্ছে। মানে এটা ভারতের বাইরে একটা দেশ। নির্বাচন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আবারও রাজ্য সরকারকে নিশানা করলেন দিলীপ ঘোষ। তিনি বলছেন যে বাংলায় সরকার রাজ্য না, কোর্ট চালায়, আর সেই কোর্টের সিদ্ধান্তেই পশ্চিমবঙ্গে সভা হয়, শোভাযাত্রা হয়। কি বলবেন? না, কোর্ট যদি নির্দেশ দেয় তাতে অসুবিধাটা কি আছে? কোর্টের নির্দেশ যদি টাইম টু টাইম আসে দিলীপ ঘোষের, তাতে সমস্যা কি? রাজ্য সরকার রাজ্য চালাচ্ছে, বারবার কোর্টের দ্বারস্থ হচ্ছেন বিজেপি তো হাইকোর্টের কাছে সব থেকে বেশি গেছে। সুতরাং কোর্টের নির্দেশ
যদি মধ্যে মধ্যে আসে, এবং আমাদের গণতন্ত্রের তো একটা স্তম্ভ হচ্ছে জুডিশিয়ারি, এটা কেউ অস্বীকার করতে পারবে? দিলীপ ঘোষ করতে পারবেন? আইন ব্যবস্থা আছে, অন্যদিকে লেজিসলেটর আছে, মানে আইন যারা তৈরি করে, সরকার আছে, এবং সমস্তটা মিলেই চলে আমাদের শাসন ব্যবস্থা। কিন্তু দিল্লিতে কি হয়? দিল্লিতে সুপ্রিম কোর্ট যখন বলছে যে ইলেকটোরাল বন্ড অবৈধ, অসাংবিধানিক, তখন মোদির গায়ে ফোসকা পড়ছে কেন? এটার উত্তর তো দিতে হবে দিলীপ ঘোষকে। কোর্টের ব্যাপারে সব থেকে বেশি হস্তক্ষেপ কে করে? কোর্টকে, সেটা করে বিজেপি। তারা চায় ভারতবর্ষে যেন কোর্ট না থাকে। আমি দিলীপ ঘোষকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদের মাধ্যমে। আরএসএস এর সমন্বয় বৈঠকে দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন। সেখানে আরএসএস এর প্রবক্তা বলেছিলেন, আমাদের দেশে কোর্টের কোনো প্রয়োজন নেই, জুডিশিয়ারির প্রয়োজন নেই। রামরাজ্য আমরা করব, যেখানে রাম যেরকম শাসনকর্তা ছিলেন আর বিচারকর্তাও ছিলেন। আমাদের প্রধানমন্ত্রী হবেন শাসনকর্তা এবং বিচারকর্তা। শাসন এবং বিচার একইভাবে একই লোকের হাতে থাকবে, আলাদা করে জুডিশিয়ারির দরকার নেই। এটা হচ্ছে আরএসএস এর মুখ্য যিনি মুখপাত্র ছিলেন তার অভিমত, আরএসএস এর অভিমত। দিলীপ ঘোষ শুনে মাথা নেড়েছিলেন। তাহলে সেই ভারতবর্ষ চাইছেন তো, একনায়কতন্ত্রের ভারতবর্ষ? এই প্রশ্নটা আপনার মাধ্যমে আমি দিলীপ ঘোষকে করে রাখলাম। বেশ, ধন্যবাদ আপনাকে। আজ তৃণমূলের ইস্তেহার প্রকাশ, আর অবশ্যই সেই ইস্তেহারে একাধিক বিষয় ইস্যু করা হবে। 100 দিন থেকে আবাস, ইস্তেহারে অস্ত্র হতে পারে বঞ্চনা, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পকে প্রাধান্য দেওয়া হতে পারে। আজ তৃণমূলের ইস্তেহার প্রকাশ, সেখানে একাধিক বিষয় ইস্যু করা হবে। 100 দিন থেকে শুরু করে আবাস যোজনা ইস্তেহারেও অস্ত্র হতে পারে বঞ্চনা, এবং তারই পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার, সেই প্রকল্পকে প্রাধান্য দেওয়া হবে। ঠিক কোন কোন বিষয় সেখানে থাকতে পারে? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির বলতে পারবে। আবির, আজকের এই ইস্তেহারে মূলত কোন কোন ইস্যুগুলো মাথায় রাখা হচ্ছে, কোন কোন ইস্যুগুলো প্রাধান্য পেতে পারে? তৃণমূল কংগ্রেস এই লোকসভা নির্বাচনে ইস্তেহার তৈরি করার জন্য একটি কমিটি তৈরি করেছিল, যে কমিটিতে কবিত মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, সুখেন্দু শেখর রায়, ডেরেক ওব্রায়ান, বীরবাহা হাঁসদা, এই সমস্ত নেতা নেত্রী যারা ছিলেন, গোটা রাজ্যের প্রেক্ষিতে তারা যে সামাজিক প্রকল্পগুলো গ্রহণ করেছিল তার যেমন বিভিন্ন বর্ণনা এবং সেগুলোর বিস্তার কিভাবে করতে পারা যাবে তার উল্লেখ থাকতে চলেছে। বিশেষ করে যে কতগুলির ক্ষেত্রে জোর দিচ্ছেন তার মধ্যে তারা থাকবেন হচ্ছে যে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু, এবং সেই বঞ্চনার ইস্যু মোকাবিলা করে রাজ্য সরকার কিভাবে কাজ করছে সেই সংক্রান্ত বার্তা। দ্বিতীয়ত হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন সরকার চালু করার পর সেই ধাঁচে একাধিক রাজ্যে দেখতে পাওয়া গিয়েছে বিভিন্ন প্রকল্প নিয়ে আসা হয়েছে। জাতীয় স্তরে লক্ষ্মীর ভান্ডারের সমৃদ্ধি বা কিভাবে সেই প্রকল্প কাজ করেছে সেটাকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারা যায় সেই সংক্রান্ত বার্তাও এর মধ্যে থাকবে। এছাড়া আছে কৃষকদের জন্য বিশেষ বার্তা, এসসি এসটি এবং ওবিসি মানুষদের জন্য সংরক্ষিত প্রতিটি আসন পূর্ণ করার প্রতি জোর, এবং 100 দিনের কাজে এখন একজন ব্যক্তি যে কটা দিন কাজ করার সুযোগ পান সেই দিন বৃদ্ধির প্রসঙ্গের কথাও ইস্তেহারে থাকতে চলেছে, এমনটাই জানা যাচ্ছে। বিশেষ করে মহিলাদের জন্য বিভিন্ন বিষয় উল্লেখ করা থাকবে। তবে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল এই রাজ্যের দুটো দিকে বিশেষ নজর তৃণমূল কংগ্রেস ইস্তেহারের ক্ষেত্রে দেবে। বাংলা, হিন্দি, ইংরাজি, উর্দু, অলচিকি এবং নেপালি এই 6টি ভাষাতে ইস্তেহার প্রকাশ করা হবে। বিকেল 3টের সময় সেই ইস্তেহার প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। বেশ, ধন্যবাদ আবির। লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পকে প্রাধান্য দেওয়া হবে আজকের ইস্তেহারে। 100 দিন থেকে শুরু করে আবাস ইস্যু এবং অস্ত্র হতে পারে বঞ্চনা। 24-এর ইস্তেহারে এই বঞ্চনার অভিযোগেই শান দিতে চলেছে তৃণমূল। বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্রের বিজেপি সরকার। এই বঞ্চনার অভিযোগকে 23-এর পঞ্চায়েত ভোটে হাতিয়ার করে সাফল্য পায় তৃণমূল। 24-এর লোকসভা ভোটেও এই বঞ্চনা ইস্যুতেই তারা প্রতিদিন সুর চড়াচ্ছে। आपको जो क्वेरी था सब रिप्लाई हमने दिया, उसका बाद भी आप रुपया नहीं दिया है तो हम आपको रुपया नहीं चाहते। आप भी हमारा रुपया मत लो। आप क्यों बंगाल से रुपया ले जाता है? पहले हम लोगों ने सोचा था कि जीएसटी करने से स्टेट का लाभ होगा। अभी देखो 5 साल में 6,80,000 करोड़ रुपया लेके गया, और हमारा अभी बाकी है वो हमको दिया नहीं। कैसे हम सरकार चलाएंगे?
কেন্দ্রের বিরুদ্ধে এই বঞ্চনার অভিযোগকে ইস্তেহারেও বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল। সূত্রের খবর, 100 দিনের কাজ এবং আবাসের টাকা বন্ধ করিয়ে দিয়ে বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে মোদী সরকার। এই মর্মেই ইস্তেহারে বঞ্চনার অভিযোগে শান দেবে তৃণমূল। ওপেন বলেছে ওরা 100 দিনের টাকা দেবে না, আবাস যোজনার টাকা দেবে না, বাংলা কারো কাছে ভিক্ষে চায় না। নতুন আমরা একটা স্কিম চালু করেছি কর্মশ্রী, 50 দিন তো পাবেনই, দরকার হলে 60 দিনও পাবেন, দিল্লির দিকে তাকিয়ে থাকতে হবে না। এবারের নির্বাচনেও তৃণমূলের তুরুপের তাস লক্ষ্মীর ভান্ডার, তাই ইস্তেহারেও গুরুত্ব পেতে চলেছে লক্ষ্মীর ভান্ডার। আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছি কি করিনি? ইতিমধ্যেই 1,99,00,000 মহিলার বাড়িতে টাকা পৌঁছে গেছে, যাদেরটা 500 টাকা বেড়ে 1000 হয়েছে, আর যাদেরটা 1000 বেড়ে 1200 হয়েছে। তৃণমূল সূত্রে দাবি, এবারের ইস্তেহার শুধুমাত্র বাংলা কেন্দ্রিক হবে না। বিরোধীরা কেন্দ্রে সরকার গড়লে বিভিন্ন জাতীয় ইস্যুতে তৃণমূলের নীতি এবং কর্মসূচি কি হবে তারও উল্লেখ থাকবে ইস্তেহারে। সারা দেশ চালাবো আমরাই, বাংলায় পথ দেখাবে, অল ইন্ডিয়াটা অল ইন্ডিয়ায় বুঝে নেব, আমরাই সমস্ত রকম সরকার গড়তে সাহায্য করব। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বারবার ধরে অভিযোগ শুনিয়েছে তৃণমূল কংগ্রেস। ইস্তাহারের ক্ষেত্রে তারা অবশ্য রাখছে 100 দিনের কাজের জন্য যারা জড়িত তাদেরকে যে পরিমাণ কাজ দেওয়া হয় সেই দিনের সংখ্যা বৃদ্ধি করতে হবে। অন্যদিকে গোটা রাজ্য জুড়ে যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারকে মডেল করে তৃণমূল কংগ্রেস নির্বাচনের আগে প্রচারে ঝড় তুলেছে, সেই লক্ষ্মীর ভাণ্ডারের জাতীয় স্তরেও কি ব্যাপ্তি ঘটতে পারে, অর্থাৎ মহিলাদেরকে স্বনির্ভরতার বিষয়েও তৃণমূল কংগ্রেসের ইস্তাহারে উঠে আসতে পারে, এমনটাই সূত্রের খবর। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। অভিষেক রাহুলের পর এবার নিশীথ। দিনহাটায় নিশীথ প্রামাণিকের কনভয় তল্লাশি। দেশ জুড়ে ইতিমধ্যেই কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। বাংলায় টাকা উদ্ধার তুলনায় অনেক কম, কিন্তু এই বাংলাতে কি প্রচারের পর ভোটে টাকার খেলা? অভিষেকের দাবি ঘিরে জোরালো হয়েছে এই প্রশ্ন। अरे बाबा যেই থাকুক না কেন আপনারা কিছু রেখে দিতে পারেন তো গাড়িতে। না না ম্যাজিস্ট্রেট আপনারা গাইডলাইন নিয়ে স্যার, একটা গাড়ি গাড়ি আমাদের চেক করতে হবে, গাইডলাইন নিয়ে লাইসেন্স স্যার আমি আপনি চেক করতে পারেন, পুলিশ করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর কপ্টারের পর এবার নিশীথ প্রামাণিকের গাড়িতে তল্লাশি। মঙ্গলবার দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে তল্লাশি চালায় পুলিশ। নির্বাচন কমিশনের নির্দেশ, এসডিপিও এবং ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোচবিহারের বিজেপি প্রার্থীর কনভয়ে তল্লাশি চালানো হয়। একে হাতিয়ার করতে দেরি করেনি বিজেপি। তাদের দাবি, কমিশন নিরপেক্ষভাবেই কাজ করছে, তাই শাসক বিরোধী সব দলের নেতাদেরই তল্লাশির মুখে পড়তে হচ্ছে। এটা তো নির্বাচনের একটা পার্ট। নির্বাচন কমিশন দেখছেন নির্বাচনের মধ্যে স্বচ্ছতা আনতে, কালো টাকার ব্যবহার রোধ করতে, নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে, ভোটারদের যারা কেউ প্রভাবিত না করতে পারে। নির্বাচন কমিশনের অধিকার আছে প্রত্যেক রাজনৈতিক দলের নেতা কর্মী প্রার্থী যারা আছেন তাদের গাড়ি দেখা। বিজেপি যেহেতু এখানে দুর্বল, তাই ওদের কিছু শাখা সংগঠনকে নামিয়েছে। কোথাও আরএসএস নেমেছে, কোথাও সিবিআই নেমেছে, কোথাও এনআইএ নেমেছে, কোথাও নির্বাচন কমিশনকে নামিয়েছে। অভিষেকের কপ্টারে সেন্ট্রাল এজেন্সি রেড করছে, কিছু পাওয়া যাচ্ছে না। এই যে বিপরীতমুখী প্রতিক্রিয়া হচ্ছে, সেই জন্য নিশীথকে বলা হয়েছিল যে আপনি আজকে গাড়িতে এমন কিছু রাখবেন না, আমরা ওটা লোক দেখানো একটা নাটক করব। ভোটের মুখে কালো টাকা এবং টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা রুখতে কড়া কমিশন। বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। উদ্ধার হয়েছে বিপুল নগদ, মদ, মাদক, সোনার উপর গয়না। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী 1 মার্চ থেকে 13 এপ্রিল পর্যন্ত দেশে টাকা, মদ, মাদক, গয়না এবং উপহার মিলিয়ে 4,658 কোটি 16 লক্ষ টাকার সামগ্রী উদ্ধার হয়েছে। তালিকার শীর্ষে রাজস্থান, উদ্ধার হয়েছে 778 কোটি, গুজরাটে 605 কোটি, তামিলনাড়ুতে 460 কোটি। এই তালিকায় পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে। বাংলা থেকে উদ্ধার হয়েছে 219 কোটি। বাংলায় কালো টাকা উদ্ধার তুলনায় অনেক কম, কিন্তু এই বাংলার ভোটে কি টাকারই খেলা? অভিষেকের দাবি ঘিরে নানা মহলে উঠছে এই প্রশ্ন। আগামীকাল প্রচারের শেষ দিন, তারপর বিজেপি অনেক জায়গায় যাবে, টাকা বিলি করবে। 1000 দিতে এলে বলবেন 5000 চাই। আপনার সাথে 2 নম্বরই করেছে তো 5 বছর, আপনি একদিন করবেন। সেকরা ঠুকঠাক কামারের এক ঘা।
বড় ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। তৃণমূলকে গ্রামের মানুষ প্রত্যাখ্যান করেছে। তৃণমূল মনে করে যে মানুষকে পণ্য, তৃণমূল মনে করে যে টাকা দিয়ে প্রত্যেকের সত্তাকে, প্রত্যেকের বিবেককে, প্রত্যেকের আত্মমর্যাদাকে, প্রত্যেকের ভোটাধিকারকে, প্রত্যেকের রাজনৈতিক মতামতকে কিনে নেওয়া যায়। উত্তরবঙ্গে বলছেন তো খাতা খুলতে পারবেন না। কমিশনের দেওয়া তথ্য বলছে 2019 সালের থেকে এবার লোকসভা ভোটের আগে অনেক বেশি কালো টাকা উদ্ধার হয়েছে। নিউজ 18 বাংলা। কপ্টারে তল্লাশি বিতর্কের জের নতুন করে নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। সব হেলিপ্যাডে তল্লাশির ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশে নতুন করে বিজ্ঞপ্তি প্রশাসনের। বেহালা ফ্লাইং ক্লাবের ঘটনা উল্লেখ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে। কপ্টারে তল্লাশি বিতর্কের জের, যে কারণেই নতুন করে নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। সব হেলিপ্যাডে তল্লাশির ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়ের আমন্ত্রণ সুকান্ত মজুমদারের। মুখ্যমন্ত্রীর নামের সঙ্গে নিজেকে জুড়ে প্রচার চাইছেন সুকান্তকে কটাক্ষ কুণাল ঘোষের। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি যত আসবে উত্তরবঙ্গে তৃণমূলের ভোট তত কমবে। এরা উত্তরবঙ্গ থেকে এমসকে সরিয়েছে। আসুন না, আসুন, ওনাকে আমন্ত্রণ থাকলে আমার বাড়িতে আসুন, চা খাওয়াবো। সৌজন্য দেখাতে গেলে মুখ্যমন্ত্রী সম্পর্কে তার দলের নেতারা তারা যখন অসৌজন্যমূলক কথা বলেন, বাংলার ঘরের মেয়ে, বাংলার মুখ্যমন্ত্রী, সেগুলো ভেবে বলা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের সঙ্গে এই ধরনের স্টেটমেন্ট একটু জুড়লে নিজের একটু প্রচার হয়। লেজুড় হতে চায়, লেজুড় হতে চায়।